আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, রসায়নের শিক্ষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মিরহাজিরবাগ, ঢাকা 1204। আজকে আমি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি এই তিনটি বিষয় সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখানে যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো তোমাদের কাছে সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি প্রথমেই তোমাদেরকে আয়নীকরণ শক্তি সম্পর্কে বলছি। আয়নীকরণ শক্তি এখানে আমরা সংজ্ঞা দেখাচ্ছি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় এক মোল গ্যাসীয় একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ওয়ার্ডের তাৎপর্য আছে, মিনিংফুল ওয়ার্ড সবগুলোই, এবং প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে আমাদেরকে রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে। আমরা লক্ষ্য করছি, আবার বলছি, কোনো মৌলের যে কোনো মৌল, সেটা ধাতুও হতে পারে অধাতুও হতে পারে, কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে, যেমন সোডিয়াম হচ্ছে এক মোল বিচ্ছিন্ন ধাতব পরমাণু, তো কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে একটি করে ইলেকট্রন, তো একটি করে ইলেকট্রন যদি আমরা অপসারণ করি, তার মানে এখান থেকে আমরা একটা করে ইলেকট্রন বের করে দিচ্ছি, তো একটা করে ইলেকট্রন বের করে দিচ্ছি, তাহলে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম একটি ধাতব মৌল, তো ধাতব মৌল হলে এর শেষ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন আছে, তাহলে এই 11তম ইলেকট্রনটাকে আমরা বের করে দিতে চাই। তো একটা ইলেকট্রন বের করতে এখানে কিছু শক্তির প্রয়োজন হয়। যে পরিমাণ শক্তি অ্যাপ্লাই করলে, যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে এই সোডিয়ামের শেষ যে একটি ইলেকট্রন আছে, এই একটি ইলেকট্রনকে সরিয়ে এটাকে ধাতব গ্যাসীয় আয়নে পরিণত করতে, আমরা জানি যে কোনো মৌল থেকে একটি ইলেকট্রন যদি অপসারণ করা হয় তাহলে সেটা ধনাত্মক চার্জগ্রস্ত হয়। এই ধনাত্মক চার্জগ্রস্ত সোডিয়ামও হয়। সোডিয়াম থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সোডিয়াম ধাতব আয়নে পরিণত হয় এবং এখানে যে পরিমাণ শক্তি অ্যাপ্লাই করলে সোডিয়ামের শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন বের হবে। আমি আবারও বলছি যে সোডিয়ামের শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করতে ঠিক যে পরিমাণ শক্তি অ্যাপ্লাই করতে হয়, যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে সোডিয়ামের শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারিত হয়ে এটা গ্যাসীয় ধাতব আয়নে পরিণত করবে, সেই পরিমাণ শক্তিকে ধাতব সোডিয়ামের আয়নীকরণ শক্তি বলা হয়। আমরা এখানে আয়নীকরণ শক্তি দেখানোর চেষ্টা করেছি ডেল্টা এইচ দ্বারা। ডেল্টা এইচ মানে হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি এখানে 496 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল মানে হচ্ছে যে প্রতি মোল থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করতে 496 কিলোজুল তাপ প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম খুব সহজ, স্বচ্ছ, সরল, সাবলীল ভাষা, সেটা হচ্ছে যে যে কোনো মৌল থেকে, যে কোনো মৌলের শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে ধাতব আয়নে অথবা অধাতব আয়নে, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কোনো পরমাণুতে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, বাহির থেকে যে পরিমাণ শক্তি অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাইড এনার্জিকে আমরা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলে থাকি। ফর এক্সাম্পল হিসাবে আমরা দেখছি যে সোডিয়ামের বহিস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে গেলে আমাদের 496 কিলোজুল তাপ অ্যাপ্লাই করতে হবে।
তার মানে হলো সোডিয়ামের প্রথম আয়নীকরণ বিভব হচ্ছে 496। এখানে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার, যে কোনো মৌল থেকে যদি প্রথম ইলেকট্রন যদি আমরা বের করতে যাই, তাহলে প্রথম ইলেকট্রন বের করতে যে পরিমাণ এনার্জি দরকার সেটিকে আমরা প্রথম আয়নীকরণ বিভব বলে থাকি। সেকেন্ড টাইম যদি আমরা সেকেন্ড ইলেকট্রনটাকে যদি আমরা বের করতে যাই, তাহলে আরও বেশি শক্তি অ্যাপ্লাই করতে হতে পারে। এই সেকেন্ড ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন সেটাকে আমরা সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়াল অথবা দ্বিতীয় আয়নীকরণ বিভব বলে থাকি। যে জিনিসটি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, তোমরা লক্ষ্য করো যে ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রনের স্পিন কিন্তু এইরকম থাকে, লক্ষ্য করেছো কিনা জানি না। ম্যাগনেসিয়ামের যেহেতু ইলেকট্রন বিন্যাস 3s2, তো 3s2তে এখন ইলেকট্রন দুটা বিপরীত স্পিনে থাকে। এখানে আমরা লক্ষ্য করছি যে ম্যাগনেসিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রন অপসারণ করি, তো একটা ইলেকট্রন অপসারণ করলে যে পরিমাণ এনার্জি প্রয়োজন সেটা আমরা দেখাচ্ছি এখানে 738 কিলোজুল। এক মোল ম্যাগনেসিয়াম থেকে যদি আমরা একটি ইলেকট্রন অপসারণ করি তাহলে এখানে কিন্তু 738 কিলোজুল তাপ প্রয়োজন হবে। তাহলে এই আয়োনাইজেশন পটেনশিয়ালকে আমরা প্রথম আয়নীকরণ বিভব, এখানে ডেল্টা H1 দিয়ে দেখানো হয়েছে, তার মানে হলো প্রথম আয়নীকরণ বিভব। সেকেন্ড টাইম দেখানো হচ্ছে ওই ম্যাগনেসিয়াম যে পজিটিভ চার্জ পেয়েছি, অর্থাৎ ম্যাগনেসিয়াম যে ক্যাটায়ন পেয়েছি, এই ক্যাটায়ন থেকে যদি আমরা আরও একটা ইলেকট্রন অপসারণ করতে চাই তাহলে এখানে কিন্তু আমরা দেখছি যে 1450 কিলোজুল তাপ প্রয়োজন হচ্ছে। তার মানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এটি হচ্ছে প্রথম আয়নীকরণ বিভব এবং এটি হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ বিভব বা শক্তি। অনুরূপভাবে তৃতীয় আয়নীকরণ বিভব হতে পারে, চতুর্থ আয়নীকরণ বিভব হতে পারে। মানে এক কথাই হচ্ছে যে কোনো মৌল সেটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করে সেখান থেকে যদি আমরা পরপর ইলেকট্রন যদি আমরা অপসারণ করি, মানে একটি ইলেকট্রন বের করলাম, সেকেন্ড টাইম আরও একটা ইলেকট্রন বের করলাম, থার্ড টাইম আরও একটা ইলেকট্রন অপসারণ করলাম, এরকম প্রতি ক্ষেত্রেই একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব বলা হয়ে থাকে। তো ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আয়োনাইজেশন পটেনশিয়াল হতে পারে। প্রথম আয়নীকরণ বিভব হতে পারে, দ্বিতীয় আয়নীকরণ বিভব হতে পারে, তৃতীয় আয়নীকরণ বিভব হতে পারে। এখানে আমরা যে জিনিসটা সাবমিট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ বিভবটা আমরা দেখাচ্ছি যে সোডিয়াম থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে শুধুমাত্র 496 কিলোজুল তাপ লাগে। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা প্রথম আয়নীকরণ বিভবের ক্ষেত্রে 738 কিলোজুল তাপ লাগে এবং সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়াল অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন বের করার সময় আমাদের 1450 কিলোজুল তাপ প্রয়োজন হয়। এই হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভবের যে ডেফিনেশন এবং এক্সপ্লেনেশন। এখন আমরা জানব যে এই আয়োনাইজেশন পটেনশিয়াল কতগুলো বিষয়ের উপরে নির্ভরশীল। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব নির্ভর করে 4টি বিষয়ের উপরে। আমরা বোর্ডে তোমাকে দেখাচ্ছি যে 4টে বিষয়। 1 নম্বর হচ্ছে পরমাণুর আকার, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়ার চার্জ, 3 নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, 4 নম্বর হচ্ছে শিল্ডিং ইফেক্ট বা শিল্ডিং প্রভাব। এই 4টি বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। আমি সংক্ষেপে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। পরমাণুর আকার 1 নম্বরে আমরা জানি যে পরমাণুর আকারের উপরে কিন্তু আয়নীকরণ বিভব নির্ভর করে। পরমাণুর আকার আই মানে হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল, মানে আয়নীকরণ বিভব। এটাকে আমরা সংক্ষেপে আই লিখি। আয়নীকরণ বিভব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আকার, মানে কি পরমাণুর আকার। পরমাণুর আকার ইনভার্সলি প্রপোর্শনাল। পরমাণুর আকার যদি বাড়ে তাহলে আয়নীকরণ বিভবের মান হচ্ছে কম হয়। পরমাণুর আকার যত বড় হবে ততই কিন্তু আয়োনাইজেশন পটেনশিয়াল কিন্তু কম হবে। বিষয়টা আমরা 1 নম্বর গ্রুপে যে সমস্ত মৌল আছে, 1 নম্বর গ্রুপে মৌল আছে হচ্ছে হাইড্রোজেন,
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং হচ্ছে ফ্রান্সিয়াম। এই উপর থেকে যত নিচের দিকে আসবে আকার কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আকার যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আয়োনাইজেশন পটেনশিয়াল কিন্তু হ্রাস পাবে। বিষয়টা হচ্ছে এরকম, হাইড্রোজেনের আকার যদি আমরা এইরকম চিন্তা করি আর লিথিয়ামের আকার যদি আমরা এরকম চিন্তা করি, সোডিয়ামের আকারটা তাহলে আমাদেরকে এরকম চিন্তা করতে হবে। তার মানে যত উপর থেকে নিচের দিকে আসবে আকার কিন্তু বাড়বে। তার মানে হচ্ছে যত উপর থেকে নিচের দিকে আসছে ততই কিন্তু একটি করে কোয়ান্টাম সংখ্যা বাড়ছে, একটি করে প্রধান কোয়ান্টাম সংখ্যা বাড়ছে, একটা করে অরবিট বাড়ছে। তাহলে অরবিটও বাড়ছে অর্থাৎ শক্তি স্তর বাড়ছে, যার কারণে আকারও বাড়ছে। আকার বলতে আমরা কি বুঝি? আকার বলতে এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে যে দূরত্বটা বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের দূরত্বটা বাড়ছে, এই যে দূরত্বটা বাড়ছে এটাকে আমরা আকার বলে থাকি। তাহলে উপর থেকে নিচের দিকে যদি আসে তাহলে পরমাণুর আকার কিন্তু বৃদ্ধি হচ্ছে। তাহলে আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আয়নীকরণ বিভবের মান কিন্তু হ্রাস পাবে। আর এটা হচ্ছে একটা গ্রুপের কথা বলছি। আয়নীকরণ বিভব নির্ভর করে হচ্ছে আকারের উপরে। এখন আমরা লক্ষ্য করছি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। প্রত্যেকের বহিস্থ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আমরা লক্ষ্য করছি। এবং এই যত উপর থেকে নিচের দিকে আসছে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে হচ্ছে 123 PM পিকোমিটার, 157 পিকোমিটার, 203 পিকোমিটার, 216 পিকোমিটার, 235 পিকোমিটার। তার মানে উপর থেকে যত নিচে আসছে ততই কিন্তু আকার কিন্তু অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বেড়ে যাচ্ছে। আবার এখানে লক্ষ্য করো আপেক্ষিক পারমাণবিক আকার আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে লিথিয়ামের আকার যদি এরকম হয় তাহলে সোডিয়াম আকার আরেকটু বড় হবে, পটাশিয়াম এটা আরেকটু বেশি হবে। এরকম উপর থেকে নিচে যত আসছে ততই কিন্তু আকার বেড়ে যাচ্ছে। এখন তুমি বোঝার চেষ্টা করো যে এখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য এখানে 520 কিলোজুল তাপ লেগেছে। আর এখানে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে বের করতে অপেক্ষাকৃত কিন্তু কম এনার্জি লেগেছে, 496 কিলোজুল তাপ লেগেছে, এনার্জি লেগেছে। অনুরূপভাবে আমরা এখানে লক্ষ্য করছি 418 আরেকটু কমে গিয়েছে, 403 আরেকটু কমে গেছে, 376 কিলোজুল। যত উপর থেকে নিচের দিকে আসছে ততই কিন্তু এনার্জি হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই কারণে আয়নীকরণ বিভবের মান কম হয়। যত উপর থেকে নিচের দিকে আসবে ততই আকারটা বাড়ে। তো আকার বাড়লে কি হবে? নিউক্লিয়াসের সঙ্গে বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণী বলটা কম হয়, অর্থাৎ এখানে ফোর্সটা কম হয়, আকর্ষণ বলটা কম হয়। আকর্ষণ বল যেহেতু কম হয় সেহেতু সেই ইলেকট্রনকে বের করতে বেশি এনার্জির প্রয়োজন হয় না। আমরা এখানে সিজিয়ামের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের দূরত্বটা বেশি, তার মানে নিউক্লিয়াসের সঙ্গে এর পিছু টানটা খুবই কম, আকর্ষণ বলটা খুবই কম, তাই এখানে এই ইলেকট্রনকে বের করতে এনার্জি কম লাগে। প্রক্ষান্তরে যদি আমরা লিথিয়ামের কথা ভাবি তাহলে লিথিয়ামের শেষ শক্তি স্তরে থাকা ইলেকট্রনকে বের করতে কিন্তু বেশি শক্তির প্রয়োজন হয়। তো এই জন্যই আমরা বলি যে যত উপর থেকে নিচের দিকে আসা যায় ততই আকার বাড়ে, আকার বাড়ার সঙ্গে সঙ্গে তোমার আয়নীকরণ বিভবের মানটা হ্রাস পেয়ে যায়। এই জন্যই বলা হচ্ছে যে আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি সাইজ অফ দ্য অ্যাটম। মানে পরমাণুর যে আকার, এই আকারের সঙ্গে কিন্তু আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু ব্যস্তানুপাতিক। সেটি কিন্তু আমরা এই টেবিলের মাধ্যমে যথাযথভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার আমরা আসবো হচ্ছে যে নিউক্লিয়ার চার্জ যে এর উপরেও কিন্তু আয়োনাইজেশন পোটেনশিয়াল নির্ভর করে। আমরা ইতিপূর্বে যা দেখালাম সবগুলো কিন্তু হচ্ছে গ্রুপ ভিত্তিক চেঞ্জ, আয়োনাইজেশন পটেনশিয়ালের গ্রুপ ভিত্তিক চেঞ্জ। এবার আমরা দেখবো হচ্ছে পর্যায়গত কীভাবে চেঞ্জ হয়। পর্যায়গত চেঞ্জ হচ্ছে আমরা একটা পর্যায়কে আমরা বিবেচনা করি, যেমন 2 নম্বর পর্যায়ে কি মৌল আছে। আমরা 2 নম্বর পর্যায়ে লিথিয়াম থেকে শুরু, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বোরন,
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড নিয়ন। আমরা বাম থেকে ডাইনে দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়োনাইজেশন পোটেনশিয়াল অর্থাৎ আইপি কিন্তু বৃদ্ধি হয়। আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে যে যত বাম থেকে ডাইনে যাব ততই কিন্তু আকার কিন্তু ছোট হবে, যেটা আমরা ইতিপূর্বে যে সূত্রটা দিয়েছি যে আকারের সঙ্গে এটা ব্যস্তানুপাতিক, তাহলে আকার কিন্তু ক্ষুদ্র হবে। যত বাম থেকে ডাইনে যাবে আকার ক্ষুদ্র হবে। ক্ষুদ্র কেন হবে? ক্ষুদ্র হবে এই কারণেই যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে 1:2:1। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে 1:2:2। যদি আমি বোরনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে 1:2:2p1 হবে। তাহলে যদি এদের আকার যদি আমরা চিন্তা করি, যে আপেক্ষিক পারমাণবিক আকার যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে? ইলেকট্রন বিন্যাসটা এরকম, এখানে একটা ইলেকট্রন আর এখানে দুটো ইলেকট্রন থাকবে। যদি আমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে চাই তাহলে আকারটা একই রকম থাকবে, একটা ইলেকট্রন বেড়ে যাবে। আর যদি বোরনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে চাই তাহলে সবই ঠিক থাকবে, একটা ইলেকট্রন বাড়বে। এখন এই যে ইলেকট্রন যে বাড়লো, তাই ইলেকট্রন যদি বাড়ে তাহলে এটাকে যদি আমরা একটু বোঝার জন্য বিষয়টা এরকম দেখাই, যে শেষ কক্ষপথটা আমরা এরকম দেখাচ্ছি, আর এটার জন্য আমরা একটু মোটা করে দেখাচ্ছি, আর বোরনের ক্ষেত্রে আমি আর একটু মোটা করে দেখাচ্ছি। তার মানে এখানে একটা ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রনের ক্লাউড বা মেঘ একটু কম। দুটি ইলেকট্রন আছে এই জন্য ইলেকট্রনের ক্লাউডটা একটু বেশি করে দেখিয়েছি, আর এখানে তিনটা আছে এই জন্য ক্লাউডটা আমি আরেকটু বেশি করে দেখিয়েছি। এই যে ইলেকট্রনের যে মেঘ, ইলেকট্রনের যে ঘনত্বটা, এটাকে নিউক্লিয়ার চার্জ বলা হয়। যত বাম থেকে ডাইনে দিকে যাবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলসমূহের ভিতরে কিন্তু নিউক্লিয়ার চার্জ বাড়ে। নিউক্লিয়ার চার্জ বাড়া মানে হচ্ছে নিউক্লিয়ার যে ঘনত্বটা, মানে ইলেকট্রনের যে ঘনত্বটা বাড়বে। ইলেকট্রনের ঘনত্ব যদি বাড়ে তাহলে ইলেকট্রন যতগুলো থাকবে প্রোটনও ঠিক ততগুলোই থাকবে। তাহলে ইলেকট্রনকে টানবে হলো প্রোটনে, তো প্রোটন যদি ইলেকট্রনকে টানে তখন কিন্তু আকারটা কিন্তু ক্ষুদ্র হবে। তাহলে দুটি কারণে আকার ছোট হয়। এক নম্বর হচ্ছে যে বাম থেকে ডাইনে দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রন বাড়ে, বাট প্রোটন কিন্তু কনস্ট্যান্ট থাকে। ইলেকট্রন বাড়ে, ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়ে। তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়ালও কিন্তু বাড়বে। সেক্ষেত্রে নিউক্লিয়ার চার্জের সঙ্গে কিন্তু আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু সমানুপাতিক। মানে সমানুপাতিক হবে এই জন্যই যে যত বাম থেকে ডাইনে দিকে যাচ্ছে ততই কিন্তু নিউক্লিয়ার চার্জ বাড়ছে। নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়ালও কিন্তু বেড়ে যাবে। তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি, বেরিলিয়ামের সঙ্গে বোরনের আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি। যত বাম থেকে ডাইনে দিকে যাব অর্থাৎ নিয়ন, এটা নিয়নের আয়োনাইজেশন পোটেনশিয়াল সবচাইতে বেশি। লিথিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীকরণ বিভব সবচাইতে কম। যত বাম থেকে ডাইনে যাবে আয়োনাইজেশন পোটেনশিয়াল ততই বাড়বে। অবশ্যই এখানে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো 9 10 ছাত্রদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়। যারা ইন্টারমিডিয়েটে পড়ছো তোমরা ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্রদের জন্য বলে রাখি, বেরিলিয়াম এবং বোরন এর মধ্যে ব্যতিক্রম বিষয় আছে, আর এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এখানে ব্যতিক্রম কিছু বিষয় আছে। কিন্তু এমনি নর্মালি যে কথাগুলো আমরা বলে থাকি যে একই পর্যায়ে বাম থেকে ডাইনে দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকার ক্ষুদ্র হয়, নিউক্লিয়ার চার্জ বাড়ে। আকার ক্ষুদ্র হয়, নিউক্লিয়ার চার্জ বাড়ে। এই নিউক্লিয়ার চার্জ বাড়ার কারণে এই ইলেকট্রনের সঙ্গে শেষ কক্ষপথে থাকা যে ইলেকট্রন, এই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণীয় বলটা
অনেক বেড়ে যায়। যত বাম থেকে ডাইনে যায় ততই কিন্তু এই আকার ক্ষুদ্র হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকর্ষণীয় বলটা বাড়ে। তাই বাড়ার কারণে এই ইলেকট্রনগুলো শেষ কক্ষ হতে বের করতে বেশি এনার্জির প্রয়োজন হয়। এই জন্য বাম থেকে ডাইনে যত দিকে যাব ততই কিন্তু আয়োনাইজেশন পটেনশিয়াল বাড়বে, এবং এটা নিউক্লিয়ার চার্জের সঙ্গে কিন্তু সমানুপাতিক। নিউক্লিয়ার চার্জ যত বাড়বে আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব কিন্তু ততই বৃদ্ধি হবে। তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে একই পর্যায়ে বাম থেকে ডাইনে দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কীভাবে আয়োনাইজেশন পটেনশিয়াল বাড়ে, কেন বাড়ে, তা আমরা তোমাদেরকে এখানে জানালাম, বুঝালাম। এরপরে বই পড়বা, বই পড়লে আরও পরিষ্কার হবে, বই সুন্দর করে দেওয়া আছে। এরপরে আমরা আসবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপরে কিন্তু তোমার হলো আয়োনাইজেশন পটেনশিয়াল কিন্তু নির্ভরশীল, যেটা নবম দশম শ্রেণীতে আমরা এটা পড়াই না, সাধারণত ইন্টারমিডিয়েট ক্লাসে পড়াই। তারপরেও একটু জানা দরকার, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ইলেকট্রন বিন্যাসে যেটা আমি বলছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডাইনে দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভবের মান বাড়ে। তো আমরা বলছিলাম এখানে বেরিলিয়াম আর বোরন, তাহলে সেই বক্তব্য অনুযায়ী বেরিলিয়াম এবং বোরনের মধ্যে কিন্তু বোরনের আয়োনাইজেশন পটেনশিয়াল বেশি হবার কথা ছিল, কিন্তু ইলেকট্রন বিন্যাসগত কারণে সেখানে কিছু কৌশল একটু অন্যরকম হওয়ার কারণে এখানে কিন্তু বেরিলিয়ামের আয়োনাইজেশন পটেনশিয়াল কিন্তু অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ বোরনের তুলনায় বেশি, যেটা হবার কথা ছিল না। কিন্তু আমরা আগেই বলেছি যে আয়নীকরণ বিভব শুধুমাত্র পরমাণুর আকার আর নিউক্লিয়ার চার্জের উপর নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপরেও। তাহলে ইলেকট্রন বিন্যাসের উপরে কিভাবে নির্ভর করে সেই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছি 1s2 2s2, আর বোরনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছি 1s2 2s2 2p1। আমরা লক্ষ্য করছি যে বোরনের শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন বের করা ইজি। কেন ইজি? যে 2s2 2p1 এখানে কিন্তু একটা ইলেকট্রন একটা সিঙ্গেল স্পিনে আছে এবং এটা লেস স্টেবল স্টেটে রয়েছে। এই জন্য 2p অরবিটাল থেকে একটা ইলেকট্রন বের করা ইজি, খুব সহজ। এই জন্য এনার্জিটা এখানে কিন্তু কম লাগে। আর বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ইলেকট্রন কিন্তু এখানে কিন্তু বিপরীত স্পিনে আছে। আমরা জানি যদি বিপরীত স্পিনে থাকে তাহলে সেই ইলেকট্রনের বিন্যাসটা অধিকতর সুস্থিত এবং কনফিগারেশনটা খুবই স্টেবল। সুতরাং এখানকে জোড়া ভেঙে একটা ইলেকট্রন বের করতে কিন্তু বেশি এনার্জি প্রয়োজন হয়। এই জন্য সঙ্গত কারণে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের যে মেকানিজম এর উপর ভিত্তি করে আমরা এখানে আয়নীকরণ বিভবের মানটা একটু রদবদল হয়, একটু ব্যতিক্রম হয়। বোরনের আয়নীকরণ বিভবের মান অপেক্ষাকৃত কম হয় এবং বেরিলিয়ামের আয়নীকরণ বিভবের মানটা অপেক্ষাকৃত বেশি হয়। এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। এরপরে নাইট্রোজেন এবং অক্সিজেনের বিষয়টাও আছে, তোমরা বই পড়বা, বই পড়লে বুঝতে পারবা। এখানে উচিত ছিল হচ্ছে অক্সিজেনের আয়নীকরণ বিভবের মানটা বেশি হবার কথা ছিল, কিন্তু ইলেকট্রন বিন্যাসগত সমস্যার কারণে নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মানটা অপেক্ষাকৃত বেশি হয়ে যায়। সেটাও এরকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যারা বেশি উৎসাহী তারা ইন্টারমিডিয়েট বই থেকে একটু পড়ে নিলে আমার মনে হয় ভালো হয়। তো আমরা এখন দেখালাম যে ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে কিভাবে আয়নীকরণ বিভবের ব্যাখ্যা দেওয়া যায়। আর শিল্ডিং ইফেক্টটা, এটাও আমরা আসলে 9th ক্লাসে পড়াই না। তো শিল্ডিং ইফেক্টটা হচ্ছে এরকম। শিল্ডিং ইফেক্টটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে দেখেছি যে সোডিয়ামের এইরকম, যেমন এখানে একটা ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন আছে, আর এখানে হচ্ছে এরকম। যদি আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে এরকম হবে। পটাশিয়ামের শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাহলে এখানে 8 হ্যাঁ 16 17 18 19। তাহলে এখানে শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে যে নিউক্লিয়াসের পরে যে অরবিটগুলো আছে এই অরবিটগুলো উপরে নির্ভর করে হচ্ছে শিল্ডিং ইফেক্ট।
শিল্ডিং ইফেক্টটা হচ্ছে যে এই ইলেকট্রনের সঙ্গে যে আকর্ষণী বল, এই আকর্ষণী বল হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণী বলটা ব্যাহত হয় এই সমস্ত ইলেকট্রনের কারণে, এই সমস্ত অরবিটের কারণে। তো আমরা পটাশিয়ামে অরবিট দেখতে পাচ্ছি 1 2 3, আর সোডিয়ামে অরবিট দেখতে পাচ্ছি হলো 1 2, মানে অর্থাৎ দুটা অরবিট আছে। দুটা অরবিটে ইলেকট্রন সংখ্যাও কম আছে, আবার এখানে 3টা অরবিট আছে, এই 3টা অরবিটে ইলেকট্রন সংখ্যাও বেশি আছে। তাহলে অরবিট সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের মাঝে যদি অরবিট সংখ্যা বেশি থাকে তাহলে ওই শেষ এক্সটার্নাল ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণীয় বলটা ব্যাহত হয়। তাহলে এই যে ব্যাহত হওয়ার জন্য যে এই যে শিল্ডগুলো রয়েছে অর্থাৎ অরবিটগুলো রয়েছে, এই অরবিট সংখ্যাগুলোর কারণে এই নিউক্লিয়াসের সঙ্গে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণীয় বলটা ব্যাহত হয়। এই ব্যাহত হয় যে প্রভাবের কারণে, এই প্রভাবটাকে আমরা শিল্ডিং ইফেক্ট বলে থাকি। তাহলে এখানে শিল্ডিং ইফেক্টটা কম আর এখানে শিল্ডিং ইফেক্টটা হচ্ছে বেশি। তো শিল্ডিং ইফেক্ট যদি বেশি হয়ে যায় তাহলে আয়নীকরণ বিভব কম হয়। তার মানে এখানে শিল্ডিং ইফেক্ট কম, বেশি। শিল্ডিং ইফেক্ট যেখানে বেশি হয় আয়নীকরণ বিভবের মান সেখানে কম হয়। এখানে শিল্ডিং ইফেক্টটা কম, এই জন্য আয়নীকরণ বিভবের মানটা বেশি হয়। মানে মূল কথাই হচ্ছে যে সাইজ আর কি, অর্থাৎ পরমাণুর সাইজ বা শেপের সাইজ যত বড় হবে আয়নীকরণ বিভব তত কী হবে, কম হবে। এখানে ঠিক সেই জিনিসটাই কিন্তু বোঝানো হচ্ছে। এই শিল্ডিং ইফেক্ট আর হলো পরমাণুর আকার, এটার মধ্যে একবার ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিষয়টা। যার আকার বড় তার শিল্ডিং ইফেক্টও বড়, যার আকার ছোট তার শিল্ডিং ইফেক্ট ছোট। তো এই হচ্ছে মনে হয় শিল্ডিং ইফেক্টের বয়সে আরও তোমরা বড় হলে শিল্ডিং ইফেক্ট সংখ্যা আরও বেশি করে জানতে পারবে। তাহলে আয়নীকরণ বিভব হচ্ছে এরকমই একটা জিনিস যে শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এই পরিমাণ শক্তিকেই আমরা আয়োনাইজেশন পটেনশিয়াল বলে থাকি। এখন আমি তোমাদেরকে দেখাবো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি স্বাভাবিকভাবে মনে হয় যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আর কি। আমরা এখানে দেখছি যে একটা মৌল, ফ্লোরিন একটা মৌল, ক্লোরিন একটা মৌল, অবশ্যই এরা অধাতু। তো অধাতুগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, তো এই জন্য ফ্লোরিন এবং ক্লোরিনকে এক্সাম্পলে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে ফ্লোরিন ইলেকট্রন একটা গ্রহণ করে F- অর্থাৎ অ্যানায়ন সৃষ্টি করে, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু Cl- পরিণত হয়, এটাও কিন্তু অ্যানায়ন তৈরি করে। এবং এখানে যে পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে, মানে শক্তি যে নির্গত হচ্ছে, এই নির্গত শক্তিকে আমরা 333 কিলোজুল পার মোল, আর এখানে 348 কিলোজুল পার মোল এখানে তাপ নির্গত হয় এবং তাপ কিন্তু বিকিরণ করে। আমরা কিন্তু আয়নীকরণ বিভবের মধ্যে দেখেছিলাম ডেল্টা এইচের মান হচ্ছে পজিটিভ, আর এখানে দেখছি ডেল্টা এইচের মান কিন্তু নেগেটিভ। তার মানে হচ্ছে এটা হচ্ছে তাপ হারি, মানে এখানে তাপ হারায়, মানে তাপ শোষণ করে, আর এখানে কিন্তু তাপ উৎপাদী। তোমরা কি জানো যে এটা কিভাবে একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়? একটা পজিটিভ হলো একটা নেগেটিভ হলো। তো একটা পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে যে এটা তাপ হারি, অর্থাৎ তাপ এখানে শোষণ হয়, আয়নীকরণ বিভবে তাপ শোষণ হয়, মানে বাহির থেকে যে পরিমাণ তাপ দিলে ইলেকট্রনটাও অপসারণ হবে, এটাকে তাপহারী সিস্টেম বলা হয়। আর এখানে আমরা দেখছি যে ইলেকট্রনটা এখানে যোগ হচ্ছে। ইলেকট্রন যখন শেষ কক্ষপথে ইলেকট্রন একটা যোগ হয়ে যাচ্ছে, যখন যোগ হয় তখন কিন্তু তাপশক্তি উৎপন্ন হয়, তাপশক্তি বিকিরণ করে। তো এই বিকিরিত শক্তিকে আমরা এখানে নেগেটিভ দিয়ে দেখাই। এটা পজিটিভ নেগেটিভ হওয়ার ব্যাপারটা খুব সুন্দর কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো আজকে আমি শেয়ার করতে পারবো না, যেহেতু আমি আমার ভিডিওর যে সময়টুকু প্রায় শেষ হয়ে আসছে। এই জন্য আল্লাহ তৌফিক দান করলে পরবর্তীতে ইনশাল্লাহ এই পজিটিভ এবং নেগেটিভ হওয়ার ব্যাপারে আমি কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি। ইলেকট্রন আসক্তি হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। এটা তোমাদের বইয়েও সুন্দর করে ডেফিনেশনটা দেয়া আছে, ইচ্ছা করলে সেটাও তোমরা লিখতে পারো, আমার এটাও লিখতে পারো, এটাও একটা খুব ভালো রাইটারের বই থেকেই উঠিয়ে দিলাম। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে ফ্লোরিন একটি পরমাণু, এই পরমাণু একটা ইলেকট্রন
গ্রহণ করছে, দিয়ে অ্যানায়ন তৈরি করছে এবং গ্যাসীয় অবস্থায়। এখন এই ইলেকট্রনটা যখন এখানে অ্যাড হওয়ার পরে এই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, এই পরিমাণ তাপ শক্তিকে আসলে ইলেকট্রন আসক্তি বলা হয়। অনুরূপভাবে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হচ্ছে, এখানে এই পরিমাণ তাপ শক্তি ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়া তাপ শক্তিকে আমরা আসলে ইলেকট্রন আসক্তি বলে থাকি। তার মানে হচ্ছে তোমরা যে আয়নিক যৌগ গঠন করেছিলে, আয়নিক যৌগ গঠন করার সময় ধাতু ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এই ধাতু তো যথেচ্ছায় ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রন ত্যাগ করানোর জন্য বাহির থেকে কিছু এনার্জি অ্যাপ্লাই করতে হয়। তো যে পরিমাণ এনার্জি অ্যাপ্লাই করলে একটা ধাতু বা ধাতব পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, এটাকে আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব বলা হয়। আর অধাতব মৌল ইলেকট্রন গ্রহণ করে, এই গ্রহণ তো এমনিতেই করে না, গ্রহণ করার পরে এখানেই কিন্তু কিছু এনার্জি কিন্তু ছেড়ে দেয়। এই যে পরিমাণ এনার্জি ছেড়ে দেয় সেটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলে থাকি। তার মানে বিষয়গুলোর সঙ্গে তোমাদের আগে পরিচয় ছিল, কিন্তু তোমরা জানতে না যে আসলে এখানে ইলেকট্রন আসক্তি ছিল বা আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব ছিল, এটা জানতে না। আজকে তোমাদেরকে আমরা পরিচয় করে দিলাম যে আয়নিক যৌগ গঠন করার সময় ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে, এখানে আয়নীকরণ বিভবের প্রশ্নটা এখানে সংশ্লিষ্ট রয়েছে। আর অধাতু যে ইলেকট্রন গ্রহণ করে, এই ইলেকট্রন গ্রহণ করার পরে কিছু এনার্জি ছেড়ে দেয়, যে এনার্জি ছেড়ে দেয় সেটাই কিন্তু ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ বিভব এরা সবাই কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম প্রদর্শন করে থাকে। এরাও কিন্তু ওই যে উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ অর্থাৎ ইলেকট্রন আসক্তি কিন্তু কমে যায়, আবার বাম থেকে ডাইনে গেলে এটারও ইলেকট্রন আসক্তি কিন্তু বৃদ্ধি হয়। অর্থাৎ আয়নীকরণ বিভবের যা ঘটনা ঘটেছিল এখানে ইলেকট্রন আসক্তিতে কিন্তু একই ঘটনা ঘটবে। অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যদি আসে, আয়নীকরণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকার বাড়ে, আয়োনাইজেশন পটেনশিয়াল কমে, এখানে কিন্তু ইলেকট্রন আসক্তির ঘটনাও কিন্তু একই। যতই উপর থেকে নিচের দিকে আসবে আয়নীকরণ বিভব এর সাথে সাথে তার ইলেকট্রন আসক্তিও কিন্তু কমে যাবে। আবার একই পর্যায়ে বাম থেকে ডাইনি দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রন আসক্তিও কিন্তু বৃদ্ধি হবে। কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। প্রশ্নটা দেখো, তোমরা লক্ষ্য করো, ঠিকমতো লক্ষ্য করতে পেরেছ কি না, যে ফ্লোরিন অর্থাৎ 17 নম্বর গ্রুপে কিন্তু ফ্লোরিন উপরে, ক্লোরিন কিন্তু নিচে, অ্যান্ড উপর থেকে নিচের দিকে আসলে কিন্তু ইলেকট্রন আসক্তি কিন্তু হ্রাস পাবার কথা, যেটা আমরা ইতিপূর্বে বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো, যে একই গ্রুপে উপর দিকে নিচের দিকে আসলে আয়নীকরণ বিভবও যেমন হ্রাস পায়, ইলেকট্রন আসক্তিও কিন্তু হ্রাস পায়। কিন্তু আমরা কিন্তু এখানে ঠিক উল্টোটা কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি, যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু 333 কিলোজুল, আর এখানে কিন্তু আমরা দেখাচ্ছি 348 কিলোজুল। তার মানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু এখানে বেশি দেখানো হচ্ছে। এর কারণ কি? এর কারণটা আজকে বলবো না, এর কারণটা পরবর্তীতে যদি এরকম ইস্যু আসে তাহলে আমরা এর ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব, যে কেন ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে দুটি জিনিস তোমাদের কাছে বাকি রয়ে গেল, সেটা হলো যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আয়নীকরণ বিভবের মান এটা একটু ব্যতিক্রম। নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান হচ্ছে অক্সিজেনের তুলনায় বেশি, আর এখানে হচ্ছে উচিত ছিল হচ্ছে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হবার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে কোনো একটা হেতু থাকার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু ফ্লোরিনের তুলনায় বেশি। কেন বেশি এর ব্যাখ্যাটা আজকে দিতে পারলাম না, এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আয়নীকরণ বিভবের যে এক্সেপশনাল যে ব্যতিক্রম রুলটা রয়েছে সেই রুলটাও আজকে আমি আলোচনা করতে পারলাম না। সর্বোপরি আমি তোমাদেরকে বলবো যে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ বিভব তোমরা একটু বই পড়ো, বই পড়লে আরও ভালো করে বুঝতে পারবে। আমার লেকচারটা সামনে রাখো, আমার লেকচারটাকে সামনে রেখে বইকে প্রাধান্য দিয়ে সুন্দরভাবে বসে নিরিবিলিভাবে পড়ো উইথ কনসেন্ট্রেশন, তাহলে দেখবা যে অনেক কিছু তুমি বুঝতে পারছো, অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে। এটা 9, 10-এ যেমন লাগে তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু আরও অনেক বেশি লাগে, আরও অনেক বেশি পড়ার আছে, কিন্তু আমরা কিন্তু খুব নর্মালি তোমাদের সঙ্গে কিন্তু এই জিনিসগুলো পরিচয় করে দিলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি আমার এ বিষয়ে যে কথাগুলো ছিল সবগুলোই বলে ফেলেছি। বাকিটা তোমরা ভালো মতো পড়াশোনা করে সাকসেস আনার চেষ্টা করো।